সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় বিএনপি জামায়াত সম্পর্ক। বিএনপি জামায়াত সম্পর্ক আমরা জানি, বিএনপি এবং জামায়াতে ইসলামী বড় দুটি রাজনৈতিক দল একসাথে আন্দোলন করেছে এবং একসাথে সরকারেও ছিল, কিন্তু 5ই আগস্ট আন্দোলনে একসাথে ছিল। এরপরে নানা আলোচনায় যত নির্বাচনের সময় ঘনিয়ে আসছে বা সংস্কার কমিশনে যে আলোচনা হচ্ছে, এই আলোচনার মধ্য দিয়ে দুটি রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য মানুষের সামনে চলে এসেছে। ইতিমধ্যে জামায়াতে ইসলামী একটি বড় সমাবেশ করেছে সোহরাওয়ার্দী উদ্যানে এবং বিএনপিকে সেই আয়োজনে দাওয়াত দেওয়া হয়নি। এ নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক দৈনিক নয়া দিগন্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও একজন সাংবাদিক আছেন, এহসান মাহমুদ, তিনি নির্বাহী সম্পাদক দৈনিক আমাদের সময়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর আগে সম্মানিত দর্শক, মাইলস্টোন কলেজে যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, বিধ্বস্ত হওয়ায় অনেক মানুষ আহত হয়েছেন। হতাহতদের প্রতি শোক এবং সমবেদনা জানিয়ে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। মাসুমুর রহমান খলিলি, আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক, রাজনৈতিক টানাপোড়েন দেখেছেন, এখনও দেখছেন, লিখছেন। বর্তমান সময়ে জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে সম্পর্ক আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনে আসি। বিএনপি এবং জামায়াত ইসলামী এই দুইটা দল সম্ভবত দীর্ঘ সময়ের একসাথে একই জোটে কাজ করেছিল, জোটবদ্ধ ছিল। তো স্বাভাবিকভাবেই তাদের সম্পর্ক বলতে গেলে একসাথে চলার ইতিহাসটা অনেক লম্বা। আর 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি, দুই দল হয়তো কোনো কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে, কোনো কোনো বিষয়ে একমত পোষণ করে। আমি দুই দলেরই একাধিক নেতার সাথে, কেন্দ্রীয় নেতার সাথে বিভিন্ন সময় কথাবার্তা বলার সুযোগ হয়। তবে আমি যে মেসেজটা তাদের কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে কি, যখন নির্বাচন আসবে অথবা প্রতিদ্বন্দ্বীদের বিষয় থাকবে, তখন তো স্বাভাবিকভাবে নীতিগত যে বিরোধ এবং ব্যবধান যেটা আছে এটা সামনে আসতে পারে। তবে তার মানে কিন্তু এটা হচ্ছে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এটা কিন্তু শত্রুতা না বা এটা সংঘর্ষের সম্পর্ক না। তো এটা তো নেতৃবৃন্দ যেভাবে চিন্তা করে ওভাবেই তাদের কথাগুলি বলেন, কিন্তু মাঠ পর্যায়ে হুবহু এরকম প্রতিফলন ঘটবে এমনটা আমরা দেখি না বা ঘটছে না এখন। তবে আমি এটা মনে করি সেটা হচ্ছে বিএনপি এবং জামায়াত দুইটা পরস্পর প্রতিদ্বন্দ্বী দল, কিন্তু পরস্পর বৈরী বা শত্রু দল নয়। যুদ্ধে সাধারণত এক পক্ষ আরেক পক্ষের সাথে লড়াই করে, সে লড়াই হচ্ছে মৃত্যু ঘটানোর লড়াই প্রতিপক্ষকে। কিন্তু আমি যেটা দেখি তাতে বিএনপি এবং জামাতের সম্পর্কটা ঠিক ওই রকম না, যুদ্ধের সম্পর্ক না। তাদের একটা প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে। এমনকি আমরা সাধারণভাবে একটা দৌড় প্রতিযোগিতায়ও যেটা দেখি, দুইজন একজন আরেকজনকে হারানোর চেষ্টা করে, সে হারানোর ক্ষেত্রে অনেক সময় তারা কৌশল গ্রহণ করে। আমি মনে করি যে বাংলাদেশের এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভক্তি, এই বিভক্তিটা অনেকটা এই রকম হতে পারে। কেন্দ্রীয়ভাবে নেতারা যেভাবে চিন্তা করে ওইরকম সব নেতা হয়তো নাও ভাবতে পারে, অথবা মাঠ পর্যায়ে কিন্তু কিছুটা প্রতিযোগিতার সম্পর্কটা মানে সংঘাতের সম্পর্কে রূপ নিতে পারে। এগুলি হচ্ছে এক একটা বিচ্যুতি, কিন্তু এটা স্বাভাবিক ঘটনা বলে আমার কাছে মনে হয় না। অস্বাভাবিক কেন? অস্বাভাবিক এই কারণেই, কারণ নেতার যেমন একটা ঘটনাই শুধু বলি, আপনি জামাতের একটা বড় সমাবেশের কথা বলেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। এই সমাবেশে জামাতের আমির সাহেব বক্তৃতা দেওয়ার সময় দুইবার উনি অসুস্থ হয়ে পড়লেন। আমরা যখন সংবাদপত্রের 9টা-10টার দিকে ফার্স্ট এডিশন যখন বের করি, তখন একটা ছবি এসে হাজির হলো। সেটা হচ্ছে মির্জা ফখরুল সাহেব ওনাকে হাসপাতালে দেখতে গেছেন, সাথে ডক্টর মঈন খান সহ অন্যান্য নেতারা ছিলেন। এবং ওই নিউজের মধ্যে দেখলাম যে মির্জা ফখরুল সাহেব যে উনি নিজের উদ্যোগে গেছেন এমন কিন্তু না, ওনাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলছেন যে উনি যেন যান। ঠিক একইভাবে কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখার জন্য জামাতের নেতারা বিভিন্ন সময় গেছেন। এমনকি আমরা একটা বিখ্যাত বৈঠকের খবর জানি, লন্ডনে তারেক রহমান সাহেব ছিলেন, ওখানে বেগম খালেদা জিয়া ছিলেন এবং জামাতের আমির এবং নায়েব আমির ছিলেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের কি বার্তা দেয়? বার্তাটা হচ্ছে তাদের সম্পর্কটা হচ্ছে প্রতিযোগিতার সম্পর্ক। তাদের দুই দলের নীতি আদর্শ এক, এটা আমরা আশা করব না। জামাত ইসলামী মনে করে যে তারা ইসলামিক যে ভ্যালুস, ইসলামিক যে নীতিমালা, এগুলো তারা বাস্তবায়ন করবে।
অন্যদিকে বিএনপি হচ্ছে একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। দুই দলের আদর্শের মধ্যে মিল হবে না। এমনকি যখন 4 দলের অঙ্গ হিসেবে তারা একসাথে জোটবদ্ধ ছিল, তখনও কিন্তু তারা একভাবে দুই দলের আদর্শ এক ছিল না। তাদের মধ্যে কমন যে মিলগুলো ছিল, সেই মিলগুলো নিয়েই কিন্তু জোট হয়েছে। তো ফলে আমি মনে করি যে এখনও পর্যন্ত তাদের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা ঠিক লড়াইয়ের সম্পর্ক না। হতে পারে এই ধারায় সবাই একভাবে সহযাত্রী নাও হতে পারে, নেতারা সবাই এক একজন এক একভাবে ভাবতে পারেন, তবে মৌলিকভাবে আমি মনে করি যে এই সম্পর্কটা হচ্ছে প্রতিযোগিতার সম্পর্ক, প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক, সাংঘর্ষিক সম্পর্ক নয়। ধন্যবাদ আপনাকে। এহসান মাহমুদ, আপনার কাছ থেকে একটু শুনে আসি দুইটি দলের বর্তমান সম্পর্ক এবং অতীত। খলিল ভাই বললেন একটা কথা, উনি বারবার কথা প্রসঙ্গে বলছিলেন যে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম এর সমাবেশ হলো, লোক সংখ্যার বিচারে কিংবা লোক সমাগমের বিচারে হ্যাঁ বড় সমাবেশ বলা যায় সাম্প্রতিককালে বাংলাদেশের অন্যান্য সমাবেশের তুলনায়। তো এর আগেও কয়েকদিন আগে আমরা দেখলাম চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন একটি সমাবেশ করেছিল। তো বিতর্ক থেকে যায় যে কোন সমাবেশে বেশি লোক হয়েছে, ইসলামী আন্দোলনের সমাবেশে, হাত পাখার সমাবেশে, নাকি দাড়িপাল্লার জামাত ইসলামের সমাবেশে। তো এই সমাবেশটি আমি যদি দেখি যে এমন একটা সময়ে এই সমাবেশটি এবার হলো, এই সমাবেশটি দিয়ে মূলত কিন্তু বিএনপি জামাত সম্পর্কটা আজকে আমাদের যে আলোচনার যে শিরোনাম আপনারা নির্ধারণ করেছেন সেটা কিছুটা নির্ণয় করা যাবে। সেটা হলো জামাত ইসলাম এমন একটা সময় এই সমাবেশটা করলো এবং এমন একটা জায়গায় এই সমাবেশটা করলো। আমি যদি আগে প্রথমে স্থানটার কথা চিন্তা করি, সোহরাওয়ার্দী উদ্যান। তো সোহরাওয়ার্দী উদ্যানের তো ঐতিহাসিক একটি ভ্যালু ক্যারি করে আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। সেটা হচ্ছে আগে এটা এখানে ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো। আমরা বারবার কথা প্রসঙ্গে প্রতিযোগিতার কথা এসছে এখানে, যে বিএনপি এবং জামাতের যেই সম্পর্ক সেটা সংঘাতময় নয়, প্রতিযোগিতামূলক। তো আমি দেখলাম যে সোহরাওয়ার্দী উদ্যানের যাত্রাটাও মূলত প্রতিযোগিতাই ছিল। সেটা হচ্ছে গিয়ে যে এখানে ঘোড়দৌড়ের প্রতিযোগিতা হতো। তো সেইটি ইতিহাসের ধারাক্রমে কালক্রমে সেটি সেই জুয়া খেলার ঘোড়দৌড় বন্ধ করা হলো, তারপরে সেটি উদ্যান হিসাবে বানানোর জন্য করা হলো। এবং 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ মধ্য দিয়ে যেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হলো, সেই বাংলাদেশের বিজয়, স্বাধীনতা মানে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে যে যাত্রা শুরু হলো, সেই যাত্রাটির সূচনা লগ্নের সাথে এই উদ্যানটি জড়িত। তো আবার এমন একটি জায়গায়, যেহেতু আমরা ইতিহাসের কথাই যেহেতু এখানে বলছি, সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ হয়েছে, আরও একটা মজার বিষয় হচ্ছে জামাত ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এবার সমাবেশ করলো এককভাবে, রাজনৈতিক দল হিসাবে এককভাবে। জামাত ইসলাম প্রতিষ্ঠার পরে এককভাবে এইবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলো। এর আগে দলটি যখন বিএনপির সাথে জোটবদ্ধ ছিল বা আরও অন্যান্য দলের সাথে জোটবদ্ধ ছিল, জোটবদ্ধ অবস্থায় তখন তারা দলগতভাবে অংশ নিয়েছিল পার্টিসিপেটরি হিসেবে। আর এবার তারা দলগতভাবে একক দল হিসাবে সেখানে একটি সমাবেশ করলো সেই সোহরাওয়ার্দী উদ্যানে, যেই সোহরাওয়ার্দী উদ্যানে 71-এ পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল এবং জামাত সেই সময়ে পাকিস্তানিদের সাথে বাঙালি নিধনে সহযোগিতাকারী দল হিসেবে সদ্য এই অন্তর্বর্তীকালীন সরকার যেই গেজেটটি দিয়েছে সেখানেও মানে সহায়তাকারী দল হিসাবে জামাতের নাম সেখানে অন্তর্ভুক্ত করা রয়েছে স্বীকৃতভাবে। তো সেই জায়গায় এটার একটা ঐতিহাসিক ব্যাপার আছে। যেমন একইভাবে তাহলে এমন সময়ে, এই সময়ে এসে জামাত ইসলাম কেন এখানে এই বড় করে লোক সমাগম করলো? আমাদের এখানে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোই যখনই লোক সমাগম করে তার একটা বিশেষ কারণ থাকে, সেটা বিএনপি করুক, জাতীয় নাগরিক পার্টি করুক কিংবা জামাত ইসলাম করুক, তারা লোক সমাগম করে একটা কিছু প্রমাণ করতে চায় যে আমাদের সাথে জনগণ আছে, আমাদের দাবির পক্ষে, এই ন্যায্যতার পক্ষে জনগণ আছে। ঠিক একইভাবে জামাত ইসলাম এইবার যেই জনসমাগমটি করেছে, তারা সেখানে আগে থেকেই যে প্রচারণা ছিল, প্রেস কনফারেন্স ছিল সমাবেশের ঘোষণা দেওয়ার, তারা সেখানে 7 দফা দাবির কথা ব্যক্ত করেছিলেন দলটির সিনিয়র নেতৃবৃন্দ। কিন্তু এই 7 দফা দাবির আমরা যদি যদি প্রধান দাবি যদি দেখতে চাই বা একটি বা দুইটি যদি আমরা খুঁজে বের করতে চাই, তো সবগুলোই তো আর সব দাবি না। মূল দাবি কোনটি?
তো মূল দাবি হচ্ছে গিয়ে যেই কথাটা তারা কেউ বলেন নাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক করলেন। সেই বৈঠকের পরে খুব একটি দ্বিপাক্ষিকীয় একটি হলো চুক্তি, মানে এক ধরনের ঘোষণাপত্র সামনে এলো জাতির সামনে, সংবাদ সম্মেলন আর ঘোষণাপত্র, কিন্তু এটা আবার দুই দলের, সরকার এবং দলের সাথে, সরকার এবং একটি দলের সাথে। এটাও বিরল ঘটনা বাংলাদেশে যে সরকারের সাথে কোনো দলের একটি ঘোষণাপত্র এরকম আসতে পারে কিনা, যৌথ বিবৃতি আসতে পারে কিনা। সেখানে তারা বলা হলো যে সব কিছু যদি ঠিক থাকে তাহলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে কোনো আপত্তি নাই, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এই মর্মে। তো এই যে জামাত ইসলামের যে সমাবেশটি হলো, সেই সমাবেশের পর থেকেই মানে সমাবেশের শুরুর যে দাবিগুলো, দুইটা দাবির কথা যদি বলি, আপনি ভাই বলতেছেন যে ঐক্যমত কমিশনের আলোচনা এখানে আছে, ঐক্যমত হওয়া। এই ঐক্যমত কমিশনে যে বিএনপি এবং জামাত যে একমত হতে পারছে না যেই দাবি দুটি নিয়ে, মূলত আমি যদি আবারও বলি যে একটি দাবি, সেটি হচ্ছে কি পিআর পদ্ধতিতে নির্বাচন করা। তো মেইন জটিলতা কিন্তু একটি। এখন আপনি দেখেন এই জনসমাবেশ যেটি হলো সেটির মূলেও কিন্তু একটি আমরা প্রকাশ্যে দেখতে পারি ঘোষিতভাবে যে একটি দাবি পিআর পদ্ধতি চাই। সেজন্য আপনি বললেন যে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। তো জামাতের নেতৃবৃন্দ একটা ভালো ব্যাখ্যাও দিয়েছিলেন যে আমরা যেহেতু এই দাবিতেই সমাবেশটি করছি, তো সেহেতু সেই দাবির বিপরীতে যেহেতু বিএনপি বিপরীতে অবস্থান করছে, তাদেরকে সেই অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তো আমি বিব্রত করার মানে হয় না। এটা খুবই সৌজন্যতা। কিন্তু আমি যেটা শেষ করছি, এই যে জনসমাবেশ হলো, লোক সমাগম হলো, এটার ভেতরের যেই কথাটা, মানে অন্তর্নিহিত যেই সত্যটি, সেটি হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। কারণ লন্ডন সফরের পরে যেটি হচ্ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে বাংলাদেশ নির্বাচনের ট্রেনে যাত্রা শুরু করেছে। নির্বাচন কমিশন বলছে আমরা প্রস্তুত আছি, নির্বাচন সরকার যখন বলবে আমরা নির্বাচন করতে পারবো, এবং সরকারের তরফ থেকে প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সরকারের উপদেষ্টারা বলছেন হ্যাঁ নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এখন এই যে আপনি বললেন যে আজকে আমাদের যে আলোচনার বিষয় জামাত বিএনপি যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে কি, আমি মনে করি, আমি আমার ইউতে আরেকটু সময় নিচ্ছি, 5ই আগস্টের পরে যেই বাংলাদেশ, 5ই আগস্টের আগের যেই বাংলাদেশ, সেটি সম্পূর্ণ আলাদা। 5ই আগস্টের আগের বাংলাদেশে সবার ঐক্য ছিল এজন্য যে সবাই মিলে ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটানোর লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ ছিল। কিন্তু 5ই আগস্টের পরে সবাই যার যার মতো করে নিজেকে ক্ষমতায়িত করতে চাচ্ছে, সব দলই ক্ষমতায় যেতে চাচ্ছে। সেই জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সবার দাবি যৌক্তিক, প্রত্যেকেই তো ক্ষমতায় যেতে চায়। রাজনৈতিক দল মানুষের নিজেকে ক্ষমতায় দেখতে চায়, রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাওয়ার জন্যই তারা রাজনৈতিক দল গঠন করেছে, তারা রাজনীতি করেছে। মাসুমুর রহমান খলিলি, আসলে কি এই সমাবেশের উদ্দেশ্য নির্বাচন পেছানো? আসলে আমরা যে কোনো একটা ঘটনাকে এক একভাবে দেখতে পারি, দৃষ্টিকোণ এক এক রকম হতে পারে। যদি স্বচ্ছ প্রকাশিত কোনো বিষয় থাকে তখন এখানে আলাদা দৃষ্টিকোণ পোষণ করার অবকাশটা কম থাকে। ভাই যেভাবে বললেন উনি হয়তো এটা মনে করছেন, তবে ওখানে ঘোষিত যে 7 দফা দাবি, এখানে এমন কোনো দাবি নেই যেখানে বলা হয়েছে যে এই নির্বাচনটা পিছিয়ে দিতে হবে, ফেব্রুয়ারিতে যে যৌথ বিবৃতি অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এই সময় পাওয়া যাবে না, এরকম কোনো বিষয় আমি এখানে দেখি নাই। এমনকি ওখানে কেন্দ্রীয় নেতা যারা বক্তব্য রাখছে, আমি অনলাইনে বক্তৃতা শোনার চেষ্টা করছিলাম, এখানেও এরকম আমি কোনো কিছু শুনি নাই। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে যখন যৌথ বিবৃতিটা বের হয়, যৌথ বিবৃতি আসলে হওয়া উচিত কি উচিত না সেটা অন্য বিতর্ক, ওই জায়গায় আমরা যেতে চাই না। লন্ডন বৈঠকের পরে যৌথ বিবৃতি বের হওয়ার পরে জামাত ইসলামীর পক্ষ থেকে আমি যতদূর দেখছি, তারা এই ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হতে পারে এটা প্রকাশ্যে একদম শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে। এবং এরপর থেকে আমি একবারও তাদের বক্তৃতা, বিবৃতি, সাংবাদিক সম্মেলনে এই কথা শুনি নাই যে তারা নির্বাচন বিলম্বিত করতে চায়। এরপরও একটা যুক্তি থেকে যেতে পারে, সেটা হচ্ছে কি 7 দফা দাবির মধ্যে যেমন বিচারিক প্রক্রিয়া শুরু করা, তারপরে মৌলিক সংস্কারগুলো হওয়া, তারপরে জুলাই ডিক্লারেশন যেটা আছে সেটাকে বাস্তবায়ন, এরকম বেশ কিছু দাবি আছে। এই দাবিগুলোকে যদি আপনি ব্যাখ্যা করতে চান, এই দাবিগুলো যদি বাস্তবায়ন হতে তো আর ফেব্রুয়ারির মধ্যে সম্ভব না। সেটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে হয়তো এই আমরা বলতে পারি যে তারা হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। কিন্তু এর ব্যাপারেও তাদের নিজস্ব একটা বক্তব্য আছে। যেমন তারা যেটা বলে মৌলিক সংস্কার মানে একেবারে বেসিক সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে। সংস্কার তো একদিনের ব্যাপার না, 1 মাসের ব্যাপার না, অথবা 1 বছরের ব্যাপার না, এটা ধারাবাহিকভাবে চলবে। এখন যেটা সংস্কার হবে পরবর্তীতে আবার। দ্বিতীয় হচ্ছে বিচারও একই রকম, বিচারিক প্রক্রিয়া, এই যে মানবতা বিরোধী অপরাধের জন্য, গণহত্যার জন্য যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ট্রাইব্যুনালে, এটাও কিন্তু ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে এমন তো না।
এবং জামাত ইসলামীর পক্ষ থেকেও যারা বক্তব্য রাখছে, আমরা কিন্তু এই বক্তব্য শুনি নাই যে সকল বিচার শেষ করে তারপরে যেতে হবে নির্বাচনে, এরকম আমরা শুনি নাই। আর আপনি আমার সহালোচক উনি যেটা বলেছেন খুব যৌক্তিকভাবেই বলেছেন, বিএনপি এবং জামাতের বিরোধের একটা প্রধান জায়গাটা হচ্ছে আনুপাতিক নির্বাচন এবং প্রচলিত পদ্ধতিতে নির্বাচন। জামাত ইসলামী মনে করে যে তাদের পরবর্তী নিম্নকক্ষ, উচ্চকক্ষ, এমনকি নারী প্রতিনিধি যারা আছে সব জায়গাগুলোতে আনুপাতিক নির্বাচন হতে হবে। আনুপাতিক নির্বাচন পৃথিবীর প্রায় 90টা দেশে আছে, এক এক দেশে এক এক রকম। ঠিক কোনটা অনুযায়ী হবে এই বিষয়টা হয়তো এখনও পর্যন্ত আমি তাদের বক্তব্যের মধ্যে পাইনি। অন্যদিকে বিএনপি মনে করে যে প্রচলিত যে নির্বাচনটা সেই নির্বাচনেই হওয়া উচিত, কারণ এই নির্বাচনের মাধ্যমে একটা স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটতে পারে। এই যে দুইটা বক্তব্য, দল হিসেবে তো যার যার বক্তব্য আসতে পারে, যখন সরকার ঐকমত্য কমিশনে এই বিষয়গুলোকে নিয়ে আসবে তখন এর মধ্যে হয়তো এমন হতে পারে যে বিএনপির যে অবস্থানটা সেই অবস্থান থেকে বিএনপি সরে আসতে পারে। অলরেডি একাধিক ইস্যুতে আমরা দেখছি বিএনপি আগের অবস্থান থেকে একটু সরে আসছে। অন্যদিকে জামাত ইসলামী অথবা এনসিবি অথবা শাসনতন্ত্র দল যেটা আমরা বলি, তারাও তাদের অবস্থান থেকে হয়তো সরে আসতে পারে। ঐকমত্য তো এভাবেই হয় সাধারণত। মীমাংসা মানে কি, দুই পক্ষ দুইটা দাবি উত্থাপন করে তার মাঝামাঝি একটা জায়গায় এসে মীমাংসা হয়। আবার এমনও হতে পারে যে কোনো পক্ষ ছাড় দিতে রাজি না, যদি এরকম একটা পরিস্থিতি হয় তাহলে তো নির্বাচনটা অনিশ্চিত হতে পারে। যদি নির্বাচন অনিশ্চিত হয়ে যায় তাহলে লাভ কাদের? দুই পক্ষের কথাই যদি আমরা বলি, মনে করেন বিএনপির কি কোনো লাভ হবে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয়? নিশ্চয় লাভ নেই। যদি ঐকমত্যের মাধ্যমে একটা নির্বাচন হয় তাহলে সাধারণভাবে একটা ধারণা আছে বিএনপি হয়তো সবচেয়ে বেশি ভোট পাবে অথবা সরকার গঠন করবে। অন্যদিকে জামাত ইসলামী এবং ইসলামিক দলগুলোর যে একটা ফ্রন্টের আমরা রূপরেখা অথবা সম্ভাবনা দেখতে পাই, সেটা যদি হয় তারাও হয়তো প্রতিদ্বন্দ্বীদের কাছাকাছি যাবে। তাদের অনেকেই মনে করে যে তারা হয়তো সরকারও যেতে পারে। সেটা তো হচ্ছে যে যে পক্ষ যেভাবে মনে করে, যেভাবে প্ল্যান করে, ওইভাবে কিন্তু তারা অগ্রসর হতে পারে। তবে এই যে ব্যবধানটা, মতের ব্যবধান, এই মতের ব্যবধান কোনো ক্রমে এটা বলা যায় না যে ফেব্রুয়ারিতে নির্বাচন একটা অসম্ভব ব্যাপার হতে পারে। তবে হ্যাঁ, এই জায়গায় ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যেও কিন্তু একটা আশঙ্কা আছে। সেই আশঙ্কা বিএনপিও না, জামাতও না, আমার দৃষ্টিভঙ্গি, আমার নিজস্ব মত অনুযায়ী। এখানে হয়তো এমন হতে পারে যে বাইরের কোনো শক্তি, বিশেষ করে যারা আসলে ইনক্লুসিভ ইলেকশন চাইছিল, 5 তারিখের আগে যে সরকার ছিল আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের কার্যক্রম তো এখন গণহত্যার কারণে নিষিদ্ধ। অনেকেই এটা দাবি করে সেই দলটাকেও ইলেকশনের মধ্যে নিয়ে আসতে হবে। এমনও বলা হয় যে তাদের তো 20% মতো ভোট আছে, 15%, 20%, 30%, যেটাই হবে হোক, তাদের নিয়ে আসতে হবে। এখন ইনক্লুসিভ ইলেকশন করার জন্য কেউ যদি এই ইলেকশন প্রক্রিয়াটাকে বাতিল করতে চায় তাহলে সেটা হতে পারে। কিন্তু আমি এখনও মনে করি না বিএনপি এই ইলেকশন বাতিল করতে চায়, ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না করতে চায়, অথবা জামাত ইসলামী করতে চায়। আর উপদেষ্টা পরিষদের অনেক ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টার সাথে এমনি ব্যক্তিগত আলাপেরও আমার সুযোগ হয়েছে, এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয়ের যারা কাজ করেন তাদের সাথেও কথা বলতে পেরেছি। সবাই ধারণা করে এবং আশা করে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। জি, ধন্যবাদ আপনাকে। এহসান মাহমুদ অনেকগুলো কথা এবং ক্লু দিয়েছেন মাসুমুর রহমান খলিলি। ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন, যদি না হয়, যদি এবং কিন্তু রয়ে গেছে। বিএনপি এবং জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হবে বলে তিনি মনে করেন না। তিনি মনে করেন অন্য কোনো বাইরের কারণে যদি হয়ে থাকে তাহলে কি হবে। গত কয়েকদিন ধরে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন এই যে সাম্প্রতিক পরিস্থিতিতে জামাতের পক্ষ থেকে একাধিক নেতা, কেন্দ্রীয় নেতা, সিনিয়র নেতারা বারবার বলার চেষ্টা করছেন যে এই বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে নির্বাচন সম্ভব নয়। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যে নির্বাচন সম্ভব নয়, অতএব যারা নির্বাচনের দাবি যারা তুলছে তাদের দাবিটি অযৌক্তিক, এইটা বলার একটা প্রয়াস সেখানে রয়েছে। এবং পাশাপাশি কিন্তু তারা এই অভিযোগটা করছেন না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী কারা। কারণ হচ্ছে গিয়ে যে স্পষ্টতই যে এই সরকার, আপনি দেখেন এটা কথা মানে আমার সহ আলোচকও একজন সংবাদকর্মী পেশায়, আমিও সংবাদকর্মী, তো এটা নিশ্চয়ই স্পষ্ট যে 5ই আগস্টের পরে দেশে কয়টি মানে মবের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলো পুরোপুরি দমনে অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সফলতা দেখিয়েছে কিংবা তাদের ব্যর্থতার হার কত বা তাদের সফলতার হার কত। তো এখন আমরা যদি বলি যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না, সেজন্য এখন নির্বাচন দেওয়া যাবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে সেজন্য এখন নির্বাচন দেওয়া যাবে না, তো তার মানে এই দাবিগুলোর
হওয়া উচিত ছিল এরকম যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না, কেন কাজ করছে না, সরকার কাজ করছে না, সরকারের দিকে কেন আঙ্গুলটা তুলছে না, এই একটা পয়েন্ট। আর একটা বিষয় হলো আপনি যেটা বললেন যে বিএনপি এবং জামাত নয়, বহির্শক্তি কেউ কারো বা ইন্ধন বা অন্য কোনো কারণে বা অন্য কোনো শক্তি যারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। এখন দেখেন অন্য কে কি হয়তো বিএনপির কাছে ইনক্লুসিভের সংজ্ঞা ভিন্ন, জামাতের কাছে ইনক্লুসিভের সংজ্ঞা ভিন্ন, বা যারা অন্য একটা পলিটিক্যাল পার্টি আছে যারা তাদের কাছে ইনক্লুসিভের নির্বাচনের সংজ্ঞা ভিন্ন। কিন্তু আমি এই যে আমি ব্যক্তি যে আমাকে যখন আমি রিপ্রেজেন্ট করি এখানে, তো আমার কাছে ইনক্লুসিভ বাংলাদেশে যদি আগামীতে নির্বাচনের কথা যদি আপনি বলেন, তাহলে আমি সেই ইনক্লুসিভ নির্বাচনটা আমি দেখতে চাই এই অর্থে। কিন্তু সেই ইনক্লুসিভের কথার অর্থ এইটা, সেটা হলো যারা 24-এর গণহত্যাকারী, যারা 24-এর ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, যারা প্রত্যক্ষ মদতে পরোক্ষ মদতে যাদের উস্কানিতে এই কাজগুলো হয়েছে, ঘৃণিত কাজগুলো হয়েছে, তাদের দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে ব্যক্তিগতভাবে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদেরকে বাংলাদেশের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আমি ব্যক্তিগতভাবে আমি বিপক্ষে। এখন তখন আপনি বুঝে নেবেন যে ইনক্লুসিভ আসলে আমরা কাদেরকে নিয়ে ইনক্লুসিভ করব, কাদেরকে কারা ইনক্লুসিভ এখানে করতে চাইছে, এটা একটা অবস্থান। এখন যারা যখনই আমি আবার এটা বলবো, তখন হয়তো অন্য শিবিরের কেউ, অন্য পক্ষের একজন বলে ফেলবে যে হ্যাঁ 71-এও যারা বাংলাদেশের গণহত্যাকারীদের মদত ছিল তাদেরও দলগতভাবে বিচার করতে হবে, সেই বিচার প্রক্রিয়া যথাযথভাবে হইতে হবে, তাহলে তারাও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হবে। হ্যাঁ, আমি বিশ্বাস করি বেশ কয়েকদিন আগেই জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি বয়স্ক মানুষ, উনি একসময় জাসদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, চিকিৎসক মানুষ, প্রাজ্ঞ মানুষ। এবার উনি বক্তৃতা দিতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু উনি নিজেও বললেন যে আমাদের অতীতের ভুল ত্রুটির জন্য আমরা ক্ষমা চাই। এখন বাংলাদেশের মানুষের সামনে যারা ধরেন নির্বাচনে যারা ভোটার হবে, তাদের সামনে কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার থাকবে যে কোন দল অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে ভোট চাইছে নির্বাচনের জন্য, কোন দল অতীতের ভুল করার মানে ক্ষমা চাওয়ার মতো ইস্যু তাদের নাই। যখন আপনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবেন, এগুলো কিন্তু জনগণকে আপনার ভাবতে দিতে হবে এবং সেই ভাবনার প্রতিফলনটা তখনই দেখা যাবে যখন দেশের নির্বাচনের দিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। দেখেন আওয়ামী লীগের আমলে বাংলাদেশের মানুষ, আমার বয়স, আমি যেই কোঠায় দাঁড়িয়ে আছি আমাদের বয়সে, আমি এখনও ভোট দিতে পারি নাই। আমি এখনও বাংলাদেশের মানে আমার যিনি শাসন করেছেন বাংলাদেশকে, আমি আমাদের জেনারেশনের প্রতিনিধিত্বকারী একজন হিসেবে বলছি, আমরা এখনও ভোট দিতে পারি নাই। সেই যে আমরা তিনটি নির্বাচনে আমরা যে ভোট দিতে পারলাম না, তা বাংলাদেশের মানুষের এখন কি চায়? তারা একটি দ্রুত, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের শাসনভার এমন কাউকে ন্যস্ত করতে চায় যারা তাদেরকে গণতান্ত্রিক উপায়ে দেশটি তারা শাসন করবে। দ্যাটস ইট। জি, ধন্যবাদ মাসুমুর রহমান খলিলি। আমরা শেষ করব এবার। গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনা যারা করবে তাদেরকে বেছে নিবে, কিন্তু এখন যারা আছেন তারাও তো গণতান্ত্রিক উপায়ে আছেন নাকি? হ্যাঁ, গণতান্ত্রিক উপায় বলতে যদি আমরা বুঝি যে জনগণের অভিপ্রায়, তাহলে তো অবশ্যই আছেন। কারণ এই সরকার 5 তারিখের পরেই তো সরকার গঠন হয়, অন্তর্বর্তীকালীন সরকার। তার আগে জনগণের অভিপ্রায় অনুযায়ী নির্বাচনের মাধ্যমে তো সরকার পরিবর্তন কোনো সুযোগ ছিল না। যেটা ভাই বললেন যে উনি একবারও ভোট দিতে পারেন নাই, তার মানে দীর্ঘ প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত উনি ভোট দেওয়ার সুযোগ পাননি। তার মানে হচ্ছে জনগণের অভিপ্রায় প্রকাশ হয়নি। জনগণের অভিপ্রায়টা এবার প্রকাশিত হচ্ছে যেটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। এটাও জনগণের ইচ্ছার একটা প্রকাশ। গণবিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, এটা নিশ্চয় জনগণের ইচ্ছায় এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যদি আপনার সময় থাকে আমি 2-1টা প্রসঙ্গের আগে বলুন নিয়ে আসতে চাই। প্রথম কথা হচ্ছে কি, উনি বললেন যে কোনো রাজনৈতিক দলের নেতা নির্দিষ্ট উল্লেখ করেন নাই, তারা বলছে বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার এই অবস্থার মধ্যে নির্বাচন হতে পারে না। এটাকে দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে কি, আইনশৃঙ্খলার যদি অবনতি ঘটে তাহলে এই পরিস্থিতির উন্নতি ঘটিয়ে তারপরে ইলেকশন করতে হবে। আরেকটা ব্যাখ্যা হতে পারে যে না, এই পরিস্থিতি যখন এখন মানুষ খুনাখুনি হচ্ছে, ওটা হচ্ছে, গুপ্ত হত্যা হচ্ছে, মবক্রেসি উনি যেটা বললেন আর কি, মব বিচার ইত্যাদি হচ্ছে, তো ফলে এখন ইলেকশন করাই যাবে না। আমি মনে করি যে শেষের ব্যাখ্যাটা যাওয়ার মতো পরিস্থিতি না। আর মব জিনিসটা এটা হচ্ছে কি, অনেক সময় এটা মানে উদ্দেশ্যমূলকভাবে ব্যাখ্যা করা যায়। আপনি 5 তারিখের আগের
যে বিষয়গুলো, এটাকে মব হিসেবে ব্যাখ্যা করে নাই তখনকার সরকার? এটা কি আপনি মব বলবেন? অথবা আমরা স্বাধীনতা আন্দোলনের কথা বললাম, ৭১ মুক্তিযুদ্ধ, তার আগের যে অসহযোগ আন্দোলনগুলো ছিল, এগুলোকে আপনি মব বলবেন? ফলে এই বিতর্কে আমরা যেতে চাই না। আমার হচ্ছে কি, জনগণের যে অভিপ্রায়, যে পরিবর্তনটা, এটা জনগণই পরিবর্তন করছে। এরপরে যে সরকারটা এখন আছে সেটাও জনগণের সরকার, কিন্তু এই ধরনের সরকার তো অনির্দিষ্টকাল চলতে পারে না। একটা গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে যেতে হবে। যুক্ত করব, কিছুদিন আগে, মানে সাম্প্রতিক সময় না, কিছুদিন আগে দুজন উপদেষ্টা বলেছিলেন যে ৫ বছর তারা থাকতে পারে, বা থাকা উচিত, বা থাকা যেতে পারে। দুইজন উপদেষ্টা, আমি জানি না কোন উপদেষ্টা বলেছেন এরকম কথা, কিন্তু আমরাও দেখছি বিচ্ছিন্নভাবে, এমনকি এনসিবি যে দল আছে এই দলেরও কেউ কেউ বলেছেন। তবে আমরা এই ইউনূস সরকার কি করবে, এটা কার বক্তব্যকে আমরা অনুসরণ করব? প্রফেসর ইউনূস সাহেব যদি কোনো কথা বলেন, অথবা ওনার পক্ষ থেকে প্রেস সেক্রেটারি অথবা ওনার মানে মুখপাত্র হিসেবে যদি উপদেষ্টা যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি যদি বলেন, তাহলে এটা সরকারের বক্তব্য। আর একজন উপদেষ্টা যদি বাইরে প্রসঙ্গক্রমে কোনো কথা বলে ফেলেন, সেটা কিন্তু আমরা সরকারের বক্তব্য শুনি না। কারণ নির্দিষ্টভাবে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, কখনও কিন্তু প্রফেসর ইউনূস সাহেব বলেন না যে উনি 5 বছর ক্ষমতায় থাকবেন। অন্যদিকে উনি লন্ডন বৈঠকের পরে এমনকি যৌথ বিবৃতির মাধ্যমেই বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে যদি মৌলিক সংস্কার বা বিচারের কাজগুলো অগ্রসর হয়, তার নির্বাচন হতে পারে। আমরা কোনো উপদেষ্টা সাময়িকভাবে কি কথা বললেন সেটাকে গ্রহণ করব, নাকি প্রধান উপদেষ্টা একজন রাজনৈতিক নেতার সাথে কথা বলার পরে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হলো ওটাকে ধরবো? যৌথ বিবৃতির পরেও মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন যারা ছিলেন তাদের সাথে একটা বৈঠকের পরেও প্রেসিডেন্টের পক্ষ থেকে যখন ব্রিফ করা হয়েছে, সেই ব্রিফিংয়ে আবার ফেব্রুয়ারি এবং এপ্রিলের কথা বলা হয়েছিল। যাই হোক, আমি সর্বশেষ যে দুটো বক্তব্য শফিক সাহেবের শুনছি, সেটা হচ্ছে কি উনি প্রতিবারেই বলেছেন যে ফেব্রুয়ারিতে বা যে সময়ে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলছেন তার চাইতে একটা দিনও দেরি হবে না। তো ফলে আমরা বিশ্বাস করতে চাই। আসলে যে কোনো একটা কথার বিশ্বাস অবিশ্বাস দুইটার দিক আছে। আমি যদি মনে করি যে না, এটা ইচ্ছা করে উনি মিথ্যা কথা বলছেন, অসত্য বলছেন, তাহলে সেটা মনে করতে পারি। কিন্তু আমাদেরকে তো একটা জায়গায় যেতে হবে, বিশেষ করে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের কথাগুলোকে আমরা আস্থার দিক থেকেই মনে হয় নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। এহসান মাহমুদ, আমরা আপনাকে দিয়েই শেষ করি ছোট্ট করে, প্লিজ। নির্বাচন কবে হতে পারে এত আলোচনার পরেও? আমার মনে হয় জানুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নয়। আপনি আমাকে মানে নৈর্ব্যক্তিক প্রশ্ন করেছেন, আমি নৈর্ব্যক্তিক উত্তর দিই। আর কিছু না, জানুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।